আচ্ছা, বাংলার প্রাচীন ইতিহাসের কথা ভাবলে কাদের নাম সবার আগে মাথায় আসে? পাল, সেন, এই তো। কিন্তু এদেরও অনেক অনেক আগে কারাই মাটির আসল ভিত্তিটা গড়ে দিয়েছিল। চলুন আজ আমরা সেই পুন্ড্র জাতির কথাই বলবো। সত্যি বলতে এদের ছাড়া বাংলার ইতিহাসটা কেমন যেন অসম্পূর্ণই থেকে যায়। দেখুন, আমরা যখনই বাংলার সমাজ বা কালচারের কথা বলি, আমাদের চিন্তাটা কোথায় গিয়ে থামে? হয়তো পাল যুগ, সেন যুগ বা বড়জোর সুলতানি আমল পর্যন্ত। কিন্তু প্রশ্নটা যদি হয় যে এই পুরো সমাজটার গোড়াটা কারা বানিয়েছিল, উত্তরটা উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়ে অনেক বেশি পুরনো আর বেশ জটিলও। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই এগোব। প্রথমে জানব কারা এই পুন্ড্র, তারপর তাদের শেকড়ের খোঁজে যাব, দেখব তাদের গড়া সভ্যতা, আর সবশেষে বোঝার চেষ্টা করব আজকের বাংলায় তাদের ছাপটা ঠিক কতটা গভীর। তাহলে শুরু করা যাক। আমাদের গল্পের একেবারে কেন্দ্রে আছে এই পুন্ড্রজাতি। বলা যায় প্রাচীন বাংলার যে সামাজিক আর সাংস্কৃতিক কাঠামোটা আমরা দেখি, তার শুরুটা কিন্তু এদের হাত ধরেই হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই পুন্ড্ররা আসলে কারা, কোত্থেকে এসেছিল তারা? এর উত্তর পেতে হলে কিন্তু আমাদের পেছিয়ে যেতে হবে অনেক পেছনে, একেবারে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আর নৃতত্ত্বের গভীরে ডুব দিতে হবে। আশ্চর্যজনক ব্যাপার হল, পুন্ড্রদের কথা কোনো সাধারণ ইতিহাস বইতে নয়, একেবারে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো যে টেক্সটগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। ভাবা যায়, ঋগ্বেদ, মহাভারত, এমনকি বিভিন্ন পুরাণেও তাদের নাম উল্লেখ করা আছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে তারা কতটা প্রাচীন? আর এই পুরনো গ্রন্থগুলোতেই তাদের একটা বিশেষ পরিচয় দেওয়া হয়েছে, অ-আর্য। এই অ-আর্য কথাটার মানে কি? সোজা কথায়, আর্য সংস্কৃতি এই অঞ্চলে আসার অনেক অনেক আগে থেকেই তারা এখানে ছিল। তাদের নিজেদের একটা আলাদা সভ্যতা ছিল, আলাদা পরিচয় ছিল। বলা যেতে পারে তারাই ছিল এই মাটির আসল সন্তান। এখন যদি আমরা একটু নৃতত্ত্বের দিক থেকে দেখি, তাহলে বিজ্ঞানীরা মনে করেন পুন্ড্রদের আসল শেকড়টা হয়তো অস্ট্রো এশিয়াটিক বা দ্রাবিড়ীয় জনগোষ্ঠীর সাথে, মানে তারা এই অঞ্চলেরই আদিবাসিন্দা। আর তাদের জীবনটা কেমন ছিল? মূলত নদীকেন্দ্রিক আর কৃষিভিত্তিক। পরে সময়ের সাথে সাথে আর্য সংস্কৃতির সংস্পর্শে এসে তাদের পরিচয়টা আরও জটিল হয়ে ওঠে, একটা মিশ্র সংস্কৃতি তৈরি হয়। আর আজকের দিনেও কিন্তু পুন্ড্র ক্ষত্রিয়দের মতো বেশ কিছু কমিউনিটি নিজেদেরকে সে প্রাচীন পুন্ড্রদেরই বংশধর বলে মনে করে। তো তাদের পরিচয় তো পেলাম, এবার চলুন দেখি ঠিক কোন জায়গাটাতে এই শক্তিশালী সভ্যতাটা গড়ে উঠেছিল। তাদের রাজ্যের নাম ছিল পুন্ড্রবর্ধন, আর মজার ব্যাপার হলো এই নামটা কিন্তু আজকের ম্যাপেও খুঁজে বের করা যায়। এই যে দেখুন, প্রাচীন পুন্ড্রবর্ধন মানে আজকের দিনের উত্তরবঙ্গের একটা বিশাল এলাকা। তাদের রাজধানী ছিল পুন্ড্রনগর, যেটা এখনকার বগুড়ার মহাস্থানগড়। তার মানে আজকের বাংলাদেশের রাজশাহী, বগুড়া, দিনাজপুর আর পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, এই বিশাল এলাকা জুড়েই ছিল তাদের রাজত্ব। আচ্ছা, একটা জাতি তো শুধু একটা জায়গায় বসবাস করে না, তাই না? তারা সেই জায়গার ভবিষ্যৎ তৈরি করে দেয়। পুন্ড্ররাও ঠিক সেটাই করেছিল। চলুন তাহলে দেখি বাংলার সমাজ আর সংস্কৃতিতে তাদের অবদানটা ঠিক কতটা গভীরে পৌঁছেছিল। বাংলার যে একটা কৃষিভিত্তিক অর্থনীতির কথা আমরা সবসময় বলি, সেই অর্থনৈতিক মেরুদণ্ডটা কিন্তু পুন্ড্ররাই প্রথম প্রতিষ্ঠা করেছিল। এই যে ধান, আখ বা ইক্ষুর চাষ, এই সব কিছুর গোড়াপত্তন কিন্তু তাদের হাত ধরেই। আর ভাবুন তো, এই কৃষিই কিন্তু হাজার হাজার বছর ধরে বাংলার অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে থেকেছে। এই অবদানটা বিশাল। শুধু অর্থনীতি নয়, ভাষাতেও তাদের বিরাট অবদান। দেখুন, পুন্ড্রদের একটা নিজস্ব প্রাক আর্য ভাষা ছিল। পরে সেটার সাথে আর্যদের ভাষা এসে মিশে যায়, আর এই দুয়ের মিশ্রণেই কিন্তু আমাদের বাংলা ভাষার একেবারে প্রাথমিক রূপটা তৈরি হয়। আমাদের লোকগান, লোককথা, গ্রামের নানা আচার অনুষ্ঠান, একটু খেয়াল করলেই দেখবেন এই সব কিছুর ভেতরেই সেই প্রাচীন পুন্ড্র সংস্কৃতির একটা ছাপ আজও রয়ে গেছে। তবে দেখুন, কোনো কিছুই তো স্থির থাকে না, পরিচয়ও না। সময়ের সাথে সাথে পুন্ড্রদের পরিচয়টাও নানাভাবে পাল্টে গেছে। চলুন তাদের এই বদলে যাওয়ার যাত্রাটা একবার দেখি। তাদের ধর্মীয় বিশ্বাসটা খুব ইন্টারেস্টিং। একেবারে শুরুতে তারা ছিল প্রকৃতির উপাসক, মানে গাছ, নদী এসবের পূজা করত। তারপর ধীরে ধীরে তারা হিন্দু ধর্মের মধ্যে চলে আসে।
আবার এর অনেক পরে মধ্যযুগে এসে সুফিদের প্রভাবে তাদের একটা বড় অংশ ইসলাম ধর্ম গ্রহণ করে। এই যে একটা ধারাবাহিক পরিবর্তন, এটাই কিন্তু বাংলার বহুত্ববাদী সমাজ তৈরির পেছনে একটা বড় কারণ। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা সবসময় খুব মসৃণ ছিল তা কিন্তু নয়। সময়ের সাথে সাথে পুণ্ড্রদের একটা অংশ যখন হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হল, তখন তাদের অনেকেই বর্ণপ্রথার নিচের দিকে স্থান পায়। এটা আমাদের বাংলার যে জটিল কাস্ট সিস্টেম, তার ইতিহাস বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে সব মিলিয়ে পুণ্ড্রদের রেখে যাওয়া লেগেসিটা কি, আর তাদের আসল পরিচয় নিয়ে আজকের গবেষকদের মধ্যেই বা কী ধরনের বিতর্ক চলে? চলুন আমাদের আলোচনার এই শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে যাই। একদম সহজ করে বললে বাংলার ওপর পুণ্ড্রদের প্রভাবকে 3টে স্তরে ভাগ করা যায়। 1. তারাই এই অঞ্চলের জনসংখ্যার মূল ভিত্তি। 2. বাংলার গ্রামীণ সংস্কৃতি আর অর্থনীতির পুরো কাঠামোটা তাদের হাতেই গড়া। আর 3. তারাই হল প্রাচীন বাংলা আর আজকের আধুনিক বাংলার মধ্যেকার সেই ঐতিহাসিক যোগসূত্র। কিন্তু এখানে একটা মজার বিতর্ক আছে। সব গবেষক কিন্তু একমত নন। একদল মনে করেন পুণ্ড্ররা ছিল একটা সিঙ্গল নির্দিষ্ট জাতি, আবার আরেক দলের মতো হলো পুণ্ড্র আসলে কোনো একটা জাতির নাম নয়, বরং পুণ্ড্রবর্ধন নামের ওই এলাকাটাতে যারা যারা বাস করত তাদের সবার একটা কালেকটিভ বা সম্মিলিত পরিচয়। আর এই ডিবেটটা কিন্তু আজও শেষ হয়নি। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, কোনো জাতির পরিচয় কি পাথরের মতো স্থির, নাকি নদীর স্রোতের মতো বহমান, যা সময়ের সাথে সাথে বদলাতে থাকে? পুণ্ড্রদের এই হাজার হাজার বছরের লম্বা ইতিহাস হয়তো এই প্রশ্নটারই উত্তর লুকিয়ে আছে এর মধ্যে।